নমস্কার, আমরা উপস্থিত হয়েছি চন্দননগরে। চন্দননগর, বিপ্লব তীর্থ চন্দননগর বাংলার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত চন্দননগর, কিন্তু আমরা এসেছি অন্য ইতিহাসের সঙ্গে। এখানে আমরা কয়েক বছর আগে সন্ধান পেয়েছিলাম মমতাদা, প্রবর্তক সংঘের প্রবীণা আশ্রমিক মমতাদা। আজকে সন্ধ্যায় মমতাদিকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে কলাকেল। সেই মমতা দাসকে নিয়ে আজকের অনুষ্ঠান। প্রথম আমাকে মমতাদির কাছে নিয়ে গিয়েছিল সৈকত। সৈকত বলেছিল মমতাদি এরকম দাবি করেন 60-এর দশকে এই চন্দননগরে সংঘগুরু মতিলাল রায় প্রতিষ্ঠিত প্রবর্তক সংঘে এসেছিলেন নেতাজি। ছোট্ট নেতাজি সুন্দর। গত 12 এপ্রিল 2026 তারিখ রবিবার রৌদ্র ঝলমলে বিকেলে বিপ্লবের শহর, আন্দোলনের শহর, প্রাণের শহর চন্দননগরে কলাকেন্দ্রের আয়োজনে নেতাজিকে নিয়ে অনুষ্ঠিত হলো একটি বিশেষ আলোচনা সভা। উক্ত আলোচনা সভাটির নাম ছিল বিপ্লব তীর্থ চন্দননগরের নেতাজি। চন্দননগর মিউজিয়ামের সভাগৃহে এই আলোচনা সভাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক, সাংবাদিক তথা লেখক শ্রীযুক্ত কুণাল বসু, বিশিষ্ট গবেষক ও লেখক শ্রীযুক্ত সৈকত নিয়োগী এবং শ্রীযুক্ত সৌম্যব্রত দাশগুপ্ত উপস্থিত ছিলেন। বিশিষ্ট সাংবাদিক তথা লেখক কুণাল বসুকে হাতের কাছে পেয়ে তাকে স্পর্শ করা, তার অটোগ্রাফ নেওয়া সহ উক্ত সভাটিকে ঘিরে চন্দননগরের মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। চন্দননগর তথা পার্শ্ববর্তী শহরের বহু বিশিষ্ট ও জ্ঞানীগুণী ব্যক্তিত্বের উপস্থিতি এই সভাটিকে একটি চাঁদের হাট করে তুলেছিল। নমস্কার, কলাকেন্দ্রের তরফ থেকে উপস্থিত সকলকে জানাই সুস্বাগত এবং আন্তরিক ভালোবাসা। আজ সমগ্র আমরা জানি বিপ্লব তীর্থ চন্দননগরের নেতাজি এই শীর্ষক আলোচনায় আমরা সকলে মিলিত হয়েছি। সভার প্রথমে কলাকেন্দ্রের সদস্যদের নিজের হাতে তৈরি বিভিন্ন দ্রব্যাদির মাধ্যমে সকল বরেণ্য অতিথিদের বরণ করে নেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে সকল অতিথিদের হাতে একটি বিশেষ স্মারকও তুলে দেওয়া হয়। সভাগৃহে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকল আসন তো পরিপূর্ণ ছিলই, সাথে বহু মানুষ কষ্ট করে দাঁড়িয়েও এই অনুষ্ঠানের আলোচনার অন্তর্নিহিত রস আস্বাদনের চেষ্টা করে। অনুষ্ঠানের শুরুতেই গবেষক ও লেখক শ্রীযুক্ত সৌম্যব্রত দাশগুপ্ত নেতাজি ও চন্দননগর সম্পর্কে তার বক্তব্য রাখেন। তারপর শ্রীযুক্ত সৈকত নিয়োগী বিপ্লবী অরুণ দত্ত চন্দননগর ও নেতাজির মধ্যে সংযোগ এবং মমতাদির বক্তব্যের প্রেক্ষাপট তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। তার মানসিক বিকৃতির একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই কথা কিন্তু পুলিশ ফাইলে লেখা আছে। এবং যে সার্জেন্ট তাকে সেই সময় ট্রিট করছে ডাক্তার মানে এবং যে অফিসার তাদের জবানবন্দি আছে, তারা বলছে এই লোকটাকে মারবো কি করে, এই লোকটা তো পাগল, মানে তাকে মারছে, তারপর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব? এটা তখনই সম্ভব যখন যোগ সাধনা একটা এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে বাহ্যিক যে মানে আঘাত, বাহ্যিক যে মানে প্রভাব, তার কোনো প্রভাব তার দেহে পড়ে না। এই বিষয়টা এই বিষয় নিয়ে মমতাদের সঙ্গে আমার কথা হবে। মমতাদি দেখবেন, আমি এখানে অবশ্যই ধন্যবাদ জানাবো যাকে, যে কুণালদা মমতাদি এই কথাগুলোকে চিরকালের জন্য অক্ষয় করে রেখেছেন। এটা নিয়ে অনেকে অনেক কথা বলে কুণালদার বিরুদ্ধে, মানে আমি জানি এবং বিভিন্ন জন যারা চন্দননগরের এই বিষয়টাকে ডাউট করে তাদের জানা উচিত যে গ্রাউন্ড রিয়েলিটি
যেটা মানে কুণালদার এবং আইএমপোস্ট চ্যানেল বেস করে, এবং এগুলো এক একটা গ্রাউন্ড ইনভেস্টিগেশন। সেই ইনভেস্টিগেশনে কিন্তু এইটুকুতে সীমাবদ্ধ নয় যে মমতাদির কথা রেকর্ড করে আপনাদের সামনে নিয়ে আসা হলো। মমতাদির ওই প্রতিটা কথা ধরে কুণালদার ইনভেস্টিগেশন কিন্তু চলছে, এবং আপনাদের এরপর বিস্তারিতভাবে এই ইনভেস্টিগেশনের কথা বলবে। বাংলায় আরো অনেক জায়গা থেকে একই রকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অবশেষে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ বিশিষ্ট গবেষক তথা সাংবাদিক তথা সুলেখক শ্রীযুক্ত কুণাল বসু তার গবেষণালব্ধ তথ্য প্রমাণ সহ সমস্ত দর্শক ও শ্রোতার সামনে তুলে ধরেন। এই অরুণ চন্দ্র দত্ত, যিনি একজন ফরাসি সময়ের মন্ত্রী এবং প্রবর্তকের এক সময়ের সংঘপ্রধান, তিনি লিখছেন মমতা দাসকে ভুলে যান। তিনি তো একজন সাধারণ এই সঙ্গের প্রবীণ একজন সদস্য ছিলেন। 1957 সালে এসেছিলেন সংঘগুরু মতিলাল রায়ের হাত ধরে, মাত্র 19 বছর বয়স ছিল। মমতা ছোট্ট একটা মেয়ে। একেবারে বার্ধক্যে এসে যখন তার মৃত্যুর 2 বছর আগে আমাকে পেলেন, তখন সবকিছু উজাড় করে দিলেন আর বললেন, এই প্রথমবার কেউ এসেছে যে এত মনোযোগ দিয়ে কিছু শুনবে, এবং শুধু শুনবে না, গোটা পৃথিবীকে সেটা জানাবে। মমতাদি আপনি কি বলেছিলেন সেটা পরে বলবো, কিন্তু মমতাদি যার কথা বলেছিলেন এবার ভালো করে কানটা খুলে তার কথাটা শুনুন। 1967 সাল। এই হলো কভার পেজ। যাদের চোখে পড়ছে দেখতে পাবেন, আমার ভিডিওতেও রয়েছে। এটা হচ্ছে নবসংঘ পত্রিকা। নবসংঘ যারা জানেন প্রবর্তকের সঙ্গে যুক্ত, এই নবসংঘের পূজাবার্ষিকী 1967 সালে বেরিয়েছিল। এই নবসংঘ পত্রিকায় লিখছেন অরুণ চন্দ্র দত্ত। আবার বলছি, মমতা থেকে ভুলে যান। একজন ফরাসি সময়ের মন্ত্রীর কথা শুনুন কি বলছেন। তিনি বলছেন, মিতাজ শীর্ষকে লেখা। তার নিজের নতুন নেয়া নাম আনন্দ ভাই, আমি ডাকি মিতাজ। জীবনের গতিস্রোতে নাম ও রূপেরও আসা যাওয়া, চেতনার জন্মান্তরে পরিচয়ের রূপান্তর। নরেন দত্ত তাই স্বামী বিবেকানন্দ, আবার তারও পরে নরেন ভট্টাচার্য হয়েছিলেন মানবেন্দ্র রায়। একটা চেনা অতি প্রিয় সুভাষিত নামেরও নামই আজ আমার কাছে ধরা দিলেন নূতন রূপে। আরেকবার লাইনটা বলছি। একটা চেনা অতি প্রিয় সুভাষিত নামের নামীও আজ আমার কাছে ধরা দিলেন নূতন রূপে, নূতন বেশে, নূতন ছন্দে, প্রীতি ও ভালোবাসার ডাক দিয়ে তিনি আমায় লিখলেন আমার নবরূপের অরুণ ভাই বলে। আমি তাকে লিখলাম মিতাজি সম্বোধনে। প্রিয়াং প্রিয় মিতাজি। সম্বোধনটা এইভাবে মনে ও কলমে ডগা এলো, তাই লিখলাম। মাহেশ্বরী করুণার ইঙ্গিত তাতে আছে কিনা জানি না, কিন্তু এতে কিছু দুর্ভাবনার সম্ভাবনা নেই। এ আমার দ্বিতীয় পত্রের প্রারম্ভিক সম্বন্ধ সূচিকা, পরিচয়ের নবসূত্র। বন্ধু মুখে হঠাৎ গল্প শুনেছি বৈষ্ণব কবির গানের কলি, কে বা শুনাইল শ্যামনাম। আমি নামও শুনিনি, পরিচয়ও জানিনি। আজও জানা ও চেনার জন্য আমার মনে কোনো কৌতূহল নেই। কত সাধুর প্রসঙ্গই তো কানে আসে, কিন্তু বহু মুখে এই সাধুর সঙ্গে তার আলাপের দু একটা টুকরো কথা শুনেই আমার মনে যে নিবিড় প্রীতির আকর্ষণ সঞ্চারিত হলো, তারই বসে পরদিন 11/4/1967 ছুড়ে দিলাম যে অলক্ষ শব্দবেদীবান আমার লিপি মুখে। বন্ধু মুখাত আপনার সঙ্গে আলাপের কথা শুনে ও আপনি চন্দননগরে আমাদের ও সংঘগুরুর কথা যে কোন সূত্রে হোক জানেন, ইহা অবগত হয়ে কেন জানি না অন্তরে একটা অজানা আনন্দ ও প্রীতি অনুভব করলাম। অন্তরে সেই অজ্ঞাত আকর্ষণে আপনি কে তা না জানলেও আপনাকে দেখতে ও আমাদের এখানে পেতে ইচ্ছা হয়েছে। আপনাকে তাই আমন্ত্রণ জানাচ্ছি পরম পূজনীয় সংঘগুরুর স্মৃতি মন্দির ও অন্যান্য সংঘ প্রতিষ্ঠান দেখার এই আমন্ত্রণ। আশা করি এই সাদর আমন্ত্রণ আপনি অন্তর দিয়ে গ্রহণ করবেন ও অনুকূল সাড়া দেবেন। জয় হিন্দ। 13 এপ্রিল রাত্রে আমার বিশ্বস্ত তরুণ দূত মমতা দাসের মামাতো ভাই শ্রী হিমাংশু কুমার দে, যার ডাক নাম গোপাল,
পত্রোত্তর নিয়ে এলো মুক্তিতীর্থের নামাঙ্কিত লিপিপটা। সেই পত্রে ছাপা করে শ্রী অরবিন্দের এই উক্তি উদ্ধৃত আছে: Whoever loves God in all and whose soul is founded upon the divine oneness, however he lives and acts in God. তিনি লিখলেন, বাবা অরুণ, যোগ একবার বলে ছিন্ন হয় না। তোমার প্রীতি ভালোবাসার অর্থ গ্রহণ করলুম আমার হারিয়ে যাওয়ার জীবনের মাহেশ্বরী বিপাদগ্ধ অন্তর্তীরে। কে লিখছেন কথা? চলাফেরা করার মতন দৈহিক সামর্থ্য নেই। জয়যাত্রার প্রথা তোমরা দেবীর বোধন থামিও না। আমি তোমাদের কাছেই আছি, জীবিত বা মৃত থাকবো, আশীর্বাদ নিও, আনন্দ না। আমি এটুকুই পড়লাম। এই চিঠি পাওয়ার পর অরুণ দত্ত গেলেন কোথায়? কে বলতে পারে? নবদ্বীপ, মমতা দাসকে সঙ্গে নিয়ে, তাই তো? এই গল্পই মমতাদি দীর্ঘদিন ধরে বলে আসছিলেন। তার গবেষণার বিভিন্ন দিক ও প্রতিবন্ধকতাও তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেন। তার বক্তব্যের কিছু নির্বাচিত এবং গুরুত্বপূর্ণ অংশ আপনাদের জন্য। যার জন্য আমরা এখানে এসেছি, সেই মমতা দাস আজকে এই পৃথিবীতে নেই। মমতা দাস আমার মনে হয় কি জানেন, আমার তো মাঝে মাঝে একটা অদ্ভুত ফিলিংস হয়, একটা অদ্ভুত সময় ঘুরছে ঘুরছে ঘুরছে। কেন জানেন? আমার মনে হয় এই মহাসমুদ্রের মধ্যে মমতা দিয়ে একটা ফ্ল্যাগ নিয়ে এরকম করে উড়াচ্ছিলেন বহু বছর ধরে। যদি কেউ জানতে পারে যে আমি একটা দ্বীপের মাথায় একটা উঁচু টিলা পেয়েছি, সেই টিলার মাথায় দাঁড়িয়ে একটা ফ্ল্যাগ দাঁড়িয়ে বলছি, কেউ শুনতে পাচ্ছ? চন্দননগরে নেতাজি এসেছিলেন 1967 সালে, একটা ফ্ল্যাগ দেখাচ্ছিলেন, কারণ বাকি ওই আইল্যান্ডটা জলের তলায়। কেউ বিশ্বাস করছে না। মমতা কি পাগল? বুড়ি আর কদিন পর মরবেন, এখন ভুলভাল কথা বলছে। চন্দননগরে নেতাজি এসেছিলেন, এইসব ভুলভাল কথা উনি দীর্ঘ বছর ধরে বলে যাচ্ছেন। এরকম বহু মানুষ বলেছেন, যারা বলেছেন তারাই আজকে বলছেন যে হ্যাঁ চন্দননগরে নেতাজি এসেছিলেন। কেন? প্রণাম বোস বই লিখেছে, ভিডিও এসেছে বাইরে, তাই ওটা সত্যি হয়ে গেছে। যাদের কাছে সত্যি হয়নি তাদের জন্য অনেক কিছু আছে। কে কি মানলেন কি মানলেন না সেটা সময় ও ইতিহাসের উপর নির্ভরশীল নয়। আমি স্বামী বিবেকানন্দের একটা কথা থেকেই বলি, কোট আনকোট না বলেও, বিবেকানন্দ একটা শিষ্যকে বলেছিলেন যে মহাবিশ্বে অনেক গ্রহ নক্ষত্র রয়েছে, সেগুলোকে দেখা যায় না, তাই বলি সেগুলো নেই। বাস্তব এটাই। আপনি আজকে যেটা দেখতে পাচ্ছেন না, কালকে যখন দেখতে পাবেন তাহলে বলবেন সেটা আছে, আজকে দেখতে পাচ্ছেন না বলে বলবেন নেই। মমতা দাস এই কথা বহুদিন ধরে আপনাদের বলার চেষ্টা করেছিল। আপনাদের সেই কথা মমতার দিক থেকে আপনাদের কানে পৌঁছে দেওয়ার মতন কেউ ছিল না। সালটা ছিল 2016। এই মমতাদির কথা আমি যখন প্রথম শুনতে পাই, সৈকত এবং সৌম্য আমাকে যখন জানায়, তার প্রায় 8 বছর আগে, সম্ভবত আমরা 2023 সালে এখানে এসেছিল। আমাকে প্রথম এই সংবাদটা দেয় বিশ্বজিৎ সিংহ রায়, যিনি এই জেলায় 24 ঘন্টার রিপোর্টার। আমি আপনাদের এখানে থেকে কথা দিয়ে যাচ্ছি, গল্প তো সবে শুরু হয়েছে। চন্দননগরের সেই ডুবে যাওয়া দ্বীপের যে ফ্ল্যাগ উনি দীর্ঘদিন ধরে দেখাচ্ছিলেন, সবে আস্তে আস্তে দ্বীপের কিছু অংশটা খুঁজে পেয়েছে। বিশাল বড় একটা আইল্যান্ড বা একটা দ্বীপ এই চন্দননগর, এবং যার ইতিহাস সুভাষচন্দ্র কেন্দ্রিক যতটুকু রয়েছে বিশাল একটা চাঁদনি দেখতে পাচ্ছি। মমতাদি বলছেন যে ওনার কার্বঙ্কর হয়েছিল, আমরা জানি সবাই কার্বঙ্কর হয়েছিল, সেই কারণে উনি ওনার চিকিৎসা করানোর জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। এখানে ওনাকে রাখার যে বন্দোবস্ত হয়েছিল খুবই কঠিন হয়ে পড়ছিল, কারণ দিনের পর দিন পুলিশের উৎপাত আছে, চন্দননগরে ওনাকে রাখা যাচ্ছিল। এই কার্বঙ্করের যে চিকিৎসা, সেই কারণে নাকি অরুণদাই সব পয়সা করে দিয়েছিল, এবং গড়িয়াতে একজন চিকিৎসক রয়েছে, তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল কার্বঙ্করের অপারেশন করার জন্য। এই গড়িয়াতে চিকিৎসকের নাম কি আমি জিজ্ঞাসা করলাম। উনি বললেন নাম তো মনে নেই, এত বছর হয়ে গেছে, কিন্তু আমার মনে আছে মিত্র। গড়িয়া একটা খাল ছিল,
ওনার একটা নার্সিং হোম ছিল। তো বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা 1967 সালে গড়িয়াতে ডক্টর মিত্র বলে গেছিল। তো বাবা বললেন, মিত্র বলে কে বই খাচ্ছে? ভালো করে ভেবে দেখো, 67-তে গড়িয়াতে ফেমাস কোন ডক্টর মিত্র। তো গড়িয়াতে মিত্র বলে কোনো ডক্টর ছিল না, তবে গড়িয়াতে ডক্টর বিকাশ মৈত্র বলে একজন ডক্টর ছিল। মানে সেটা বলবে মৈত্র ছিল, মিত্র মৈত্র এগুলো তো মৈত্র ছিল। বলছে হ্যাঁ ডক্টর বিকাশ মৈত্র। কোথায়? কেন বিকাশ সংঘ ক্লাবটা করতো যে বাংলা বেশি খবর ওই তো খালের পরে ব্রিজ থেকে নেমে ডান দিকে ডক্টর বিক্রম ব্যানার্জি বসেন, যে এখন যেখানে ওটাই তো ডাক্তার খান। হ্যাঁ নার্সিংহোম নয়, ছোটখাটো একটা ডাক্তারখানা ছিল। তার সদর্প ও আগ্রাসী বক্তব্যে তার গবেষণার এবং নেতাজি চন্দননগরে ফিরেছিলেন এই বক্তব্যের যৌক্তিকতা ও সার্থকতা শ্রোতারা উপলব্ধি করেন। অবশেষে শ্রোতাদের দিক থেকে আসা বিভিন্ন প্রশ্নের উত্তরও শ্রীযুক্ত কুণাল বসু ও অন্যান্য দুজন অতিথিবৃন্দ সুন্দরভাবে প্রদান করেন। বর্তমান সময়ের বহুল প্রচলিত ও প্রচারিত সুভাষ ফিরেছিলেন গ্রন্থের রচয়িতা শ্রীযুক্ত কুণাল বসুর সাথে উপস্থিত শুভানু দায়ী ও দর্শকদের ছবি তোলার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তার অটোগ্রাফ সংগ্রহের জন্য তাকে তার শুভানুদায়ীদের ভালোবাসার অত্যাচার সহ্য করতে হয়। এমনভাবেই উন্মোচিত হোক নেতাজির জীবনের আসল সত্য। নেতাজি কি সত্যিই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, নাকি তারপরেও তিনি বেঁচে ছিলেন? তিনি কি এসেছিলেন আমাদের প্রাণের চন্দননগরে? এই প্রশ্নের উত্তরগুলি আজও আমরা খুঁজে চলেছি। কলাকেন্দ্রম তথা সকল চন্দননগরবাসীর পক্ষ থেকে শ্রীযুক্ত কুণাল বসুকে জানাই অগ্রিম অভিনন্দন। তিনি যেন এই প্রশ্নের সঠিক উত্তর সকল দেশবাসীর সামনে সঠিক তথ্য প্রমাণ সহ সকল প্রতিবন্ধকতাকে অতিক্রম করে তুলে ধরতে পারেন। একদিন আমরা আশাবাদী সরকার সেই তথ্য মেনে নিতে বাধ্য হবে।